হাসিনা কিভাবে ভারতে থাকছে প্রশ্ন যুক্তরাষ্ট্রের। ভারত থেকে দুবাইয়ে শামীম ওসমান। আগামী নির্বাচনেও অংশ নেবে হাসিনা, যা বলল জয়। ভারত ও নেপালের সঙ্গে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি সই। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দূরত্ব কিন্তু 4 মিনিটের, হাসনাত আবদুল্লাহর করা হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা কিভাবে ভারতে থাকছে প্রশ্ন যুক্তরাষ্ট্রের। ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি। জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে, তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এমন খবর ঢাকা সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র সংবাদ মাধ্যম মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখা রেহনাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। প্রায় 2 মাস কেটে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছে তা পরিষ্কার নয়। ভারত থেকে দুবাইয়ে শামীম ওসমান। শামীম ওসমান ভারতের নিজামউদ্দিন আউলিয়ার দরগায় সেপ্টেম্বরে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এবার আরেকটি ছবি ভাইরাল হয়েছে। শামীমকে এবার দেখা গেছে দুবাইয়ের একটি শপিং সেন্টারে, সঙ্গে ছিলেন বোরখা পরা 2 নারী। এদিকে তার দেশ ত্যাগের বিষয়টিতে ক্ষোভ জানিয়েছে বিশিষ্টজনেরা। তারা বলছেন শামীম ওসমানের পালিয়ে যাওয়ার প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তবে তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে শামীম ওসমান সহ ওসমান পরিবারের বিরুদ্ধে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর জনরোষের মুখে নারায়ণগঞ্জ ত্যাগ করে শামীম ওসমান ও তার ক্যাডার বাহিনী। তিনি দেশে না বিদেশে এ নিয়ে যখন ব্যাপক জল্পনা কল্পনা চলছিল, তখন গত 5 সেপ্টেম্বর তাকে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায়। সেখানে তাকে কিছুটা চিন্তিত, বিধ্বস্ত দেখা যাচ্ছিল। এরপর গত মঙ্গলবার 1 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 9টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তার পরনে ছিল হালকা বাদামি রঙের শার্ট ও কালো প্যান্ট। সে সময় শামীম ওসমানের সঙ্গে বোরকা পরিহিত 2 নারীকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে একটি তার স্ত্রী লিপি ওসমান ও তার কন্যা অঙ্কনা ওসমান। তবে শামীম ওসমানের এক বন্ধু জানান তার মেয়ে আমেরিকায় পড়াশোনা করে, সে বোরখা পরে না, তাই সাথে তার মেয়ে হওয়ার সম্ভাবনা কম। এই 2 নারী ও শামীম ওসমান 3 জনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। বলা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামউদ্দিন আউলিয়ার দরগাতে গিয়ে এই সুতা বেঁধেছেন তারা। আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। শামীম ওসমানের ভারত হয়ে দুবাইয়ে চলে যাওয়ার ছবি ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভ তৈরি হয়েছে নারায়ণগঞ্জে। শামীম ওসমানের পালিয়ে যাওয়াতে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তবে শামীম ওসমান পালালেও তাকে ধরে এনে বিচারের সম্মুখীন করার সুযোগ রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন। আগামী নির্বাচনেও অংশ নেবে হাসিনা, যা বলল জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা অনেক বেশি, তা কমিয়ে 5% করা উচিত। তখন কেউ চিৎকার করে বলল আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে বলেছিলাম এ কারণেই আমি 5% ছেড়ে দিয়েছি।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 5 শতাধিক মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার, যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে। এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনত সম্ভব নয়। তিনি আরো বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দূরত্ব কিন্তু 4 মিনিটের, হাসনাত আব্দুল্লাহর কড়া হুঁশিয়ারি। জেলা প্রশাসক নিয়োগে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিটের ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবেন, আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না, তা হবে না। বৃহস্পতিবার 3 অক্টোবর সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগ হচ্ছে। দ্য মেথড অব পেমেন্ট 5 কোটি না 10 কোটি। একজন বলছে, আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি হলেই চলবে। অন্যজন বলছে 10 কোটি। প্রথমজন বলছে, তোমার যা মনে হয়। হাসনাত আরও বলেন, রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আর এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়া টাকা ভাগ করছে। স্কাউন্ড্রেল! এ বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা ছাত্র নাগরিক রক্ত দিতে প্রস্তুত নই। তিনি আরো বলেন, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিটের ডিস্টেন্স। প্রসঙ্গত, বৃহস্পতিবার দৈনিক কালবেলায় আমার 5 কোটি হলেই চলবে, স্যার 10 কোটি রাখবো শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান এবং একই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে কথোপকথনে ঘুষের বিষয়টি এসেছে বলে অভিযোগ করা হয়। এদিকে ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে 3 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৃহস্পতিবার 3 অক্টোবর সচিবালয়ে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাদের সেরা 100 উদীয়মান তারকা 2024-এর তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা করে নিয়েছেন ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার 2 অক্টোবর এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেছেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, মাত্র 26 বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন। তার সম্পর্কে আরও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা নির্যাতনের শিকার হওয়ার পর তিনি সাধারণ মানুষের কাছে আরও চেনা হয়ে ওঠেন। এর কয়েকদিন পরে তিনি শেখ হাসিনার পদত্যাগের 1 দফা ঘোষণা করেন। এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান হাসিনা। এছাড়া ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে। ভারত ও নেপালের সঙ্গে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি সই। নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ভারত ও নেপালের সঙ্গে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় জুন থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের প্রতিনিধিরা চুক্তি সই করেন।